দর্শক, আওয়ামী লীগের বিরুদ্ধে যে সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছেন এবং আইনের মাধ্যমে নিয়েছেন, যদিও সন্ত্রাস দমন আইনের সংশোধনী এনে তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ যে সন্ত্রাস দমন আইনের ভিত্তিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই আইনে এর আগে কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারটা ছিল না। এর আগে ছিল যে সন্ত্রাস দমন আইনে দলকে নিষিদ্ধ করা যাবে, কিন্তু যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করতে চেয়েছে সরকার, সেই কারণে আইনের সংশোধনী দিয়ে একটা অধ্যাদেশ জারি করেছে, তারপরে প্রজ্ঞাপন জারি করেছে যে সেই আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম বিচারের আগ পর্যন্ত স্থগিত করে দেয়া হলো। এটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে। নানাজন নানাভাবে ব্যাখ্যা করছেন যে এই সরকারের এটা করা উচিত হলো কিনা, এই সরকার কেন বিপ্লবী সরকার হলো না। বিপ্লবী সরকার হলে যা ইচ্ছা তাই করতে পারত, বিপ্লবী সরকারের অত দায়বদ্ধতা থাকতো না, কারণ বিপ্লবের মাধ্যমে উঠে আসা সরকার তার বিপ্লবের ইমেজ ধরে রাখার জন্য বিপ্লবের স্বার্থে যা খুশি তাই করতে পারতো, মানুষের করার কিছু থাকে না। কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ায় চলমান সরকার সংবিধানের মধ্য থেকে যদি কার্যক্রম পরিচালনা করতে চায়, তাহলে তাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়। তেমনি বেশ খোলামেলা এই ব্যাপারে খোলামেলা একটা সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি বিএনপির নেতা মেজর আখতারুজ্জামান। বিএনপির খুবই আলোচিত এই নেতা, সাবেক সংসদ সদস্য। তিনি বেশ বাকপটু এবং তিনি সরকারের নানা রকমের ভুল ভ্রান্তি নিয়ে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সিদ্ধান্তটা নেওয়া হলো, সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত হলো কি হলো না, কি হলে ভালো হতো, এই সরকার আদৌ এই সিদ্ধান্ত নিতে পারে কি না, সেই ব্যাপারে বিস্তর কথা বলেছেন। এবং আমার মনে হয় যে সাম্প্রতিক সময়ে তার এই একটা অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া এই সাক্ষাৎকারটি বেশ গুরুত্ব বহন করে, যেটা সরকারেরও আমার মনে হয় যে বোধগম্য হওয়া উচিত। এবং সরকার যদি ব্যাপারগুলো আমলে নেয়, তাহলে আখেরে সরকারেরই লাভ হতে পারে। কিন্তু মেজর আক্তার কি কখনো কখনো আপনার তার কথাগুলো শুনে মনে হতে পারে তিনি কি আওয়ামী লীগের পক্ষে কথা বললেন, কিন্তু বিএনপির একজন ডাকসাইটে নেতা, পোড় খাওয়া নেতা হিসেবে মেজর আক্তারের কি আওয়ামী লীগের পক্ষে কথা বলার কোনো কারণ রয়েছে? যদিও বিএনপির 8-10টা নেতার মতো মেজর আক্তার একগুঁয়ে বিএনপি করেন না, বেশ লিবারেল বিএনপি করেন, এবং তিনি বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকৃতি দেয়া সহ নানা বিষয়ে তিনি যে লিবারেল, সেই ব্যাপারগুলো বিভিন্ন সময়ে দেখা গেছে। এই সরকার সম্পর্কে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হলো, সেই ব্যাপারে মেজর আক্তারের পর্যবেক্ষণগুলো আপনি জানলে আপনিও বিশ্লেষণ করতে পারবেন এবং আপনারও বিশ্লেষণ করতে সুবিধা হবে যে ব্যাপারগুলো যা ঘটেছে তা অন্যভাবেও কি ঘটতে পারত, কিংবা ঘটা কি আদৌ উচিত ছিল, কিংবা অন্য ফরম্যাটে ঘটলে ভালো হতো কিনা, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। কি বললেন মেজর আক্তার একটি অনলাইন প্ল্যাটফর্মের সাক্ষাৎকারে, ভিডিও সাক্ষাৎকারে? তিনি যে বিষয়গুলো বললেন তার কিছু পয়েন্ট চলুন একটু তুলে ধরা যাক। তিনি যেটা বললেন যে গুটি কয়েক রাজনৈতিক দলের দাবির প্রেক্ষাপটে সরকার যে সিদ্ধান্তটা নিল, সেই প্রেক্ষাপটে তিনি বেজায় নাখোশ হয়েছেন এবং তিনি বলেছেন যে এখন যে যা দাবি করবে সেটাই বাস্তবায়িত হবে। যদি আমার শিরোচ্ছেদের দাবি কেউ করে, সেটাও মেনে নেওয়া হবে, ঠিক বেঠিক ভাবা হবে না। অর্থাৎ একটা দাবি কেউ করলো, তার ঠিক বেঠিক না ভেবে হুট করে সেই দাবি বাস্তবায়নের জন্য সেই দাবি মেনে নেওয়া, এরকম একটা টেন্ডেন্সি সরকারের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন। এবং তিনি যেটা ভয়াবহ কথা বলেছেন সেটা হচ্ছে যে এগুলো আবার করা হচ্ছে সব আইন দিয়ে, আইনের মাধ্যমে, সাংবিধানিক মাধ্যমে। বিপ্লবী সরকার করছে না। এতে করেই শঙ্কা থাকবে আগামীতে এদেরকে সবাইকেই না আবার শাস্তির মুখে পড়তে হয়। যেহেতু বিপ্লবী সরকার না, যেহেতু আইনের মধ্য থেকে, সংবিধানের মধ্য থেকেই করতে হচ্ছে, সেই কারণে রাজনৈতিক পালাবদলের পরে
এখন যারা এই কাজগুলো করছে তাদেরকে আবার পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে যারা আসবে তারা যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে ব্যাপারগুলো খুবই এলোমেলো হয়ে যাবে, ব্যাপারগুলো বর্তমানে যারা দায়িত্বে আছে তাদের জন্য অসম্মানজনক হবে। এবং তিনি বলছেন যে এই ঘটনা ঘটবে, কারণ এটা বিপ্লবী সরকার না। তিনি এটাও বলেছেন যে বিপ্লবী সরকার যদি এটা করত তাহলে সেটা ভালো হতো। এভাবে তিনি বলেছেন যে এভাবে একপেশেভাবে ক্ষমতার রাজনীতি ক্ষমতা তো আর চিরদিন থাকবে না, ক্ষমতার পালাবদল হবে, ক্ষমতার পালাবদলের পরে দৃশ্যপট চেঞ্জ হবে, দৃশ্যপট চেঞ্জ হওয়ার পরে অনেক কিছু উল্টে যাবে। আর তখন আজকে যারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন তারা বিপদে পড়তে পারেন। তারা কেন জেনে শুনে বুঝে নিজের বিপদ নিজে ডেকে আনবেন? তার চাইতে ভালো এখনই এই সরকারকে বাতিল করে দিয়ে বিপ্লবী সরকার গঠন করুন। বিপ্লবী সরকার গঠন করে যা ইচ্ছা তাই করুন, যাকে মারার ইচ্ছা তাকে মারুন, কেউ কিছু বলতে যাবে না। তখন আপনারা স্বাধীন থাকবেন, কারণ একটা বিপ্লবের মধ্য দিয়ে উঠে আসা সরকার অনেক কিছু করতে পারে, যার জবাবদিহিতা সব সময় করতে হয় না, জবাবদিহিতার প্রয়োজনও হয় না। কিন্তু একটা সাংবিধানিক সরকারকে জবাবদিহিতা করতে হয়, সেটাই তিনি বারবার বলছেন। তিনি বলেছেন হয়তো আজ অনেকেই কথা বলছে না ভয়ে বা এমন ভাবনা যে কি দরকার কথা বলার, এমন ভাবনা থেকে হয়তো কথা বলছে না, কিন্তু সরকার পরিবর্তন হলে প্রেক্ষাপট পাল্টে যাবে। তিনি বারবার এই কথাটা বলেছেন। তিনি বলেছেন আজ যেটা করলেন সেটা তো আগেই করতে পারতেন, বিপ্লবী সরকার করতে পারতেন, কিন্তু করেননি। তাহলে এখন কেন? এখন আবার বিপ্লবী সরকার তাহলে করে ফেলেন, এরপর এসব করেন, এই কথাটা তিনি বারবার বলেছেন। তিনি বলেছেন যে এইরকম সিদ্ধান্ত নেওয়ার পরে এই যে আজগুবে একটা দাবি তোলা হবে, কয়েকটা দল একটা দাবি তুলবে, সেই দাবি মেনে নেওয়া হবে, যে কোনো দাবি কেউ তুললেই মেনে নেওয়া হবে, আমার শিরোচ্ছেদের দাবি কেউ যদি তোলে আপনি মেনে নেবেন, এরকম ঘটনা তো ঘটতে পারে না। তিনি এই কারণেই বলেছেন যে এই প্রেক্ষাপটেই এই যে দাবির প্রেক্ষাপটে মেনে নেয়া, এখানেই সরকার, এই উপদেষ্টা সরকার তাদের নৈতিক অধিকার হারিয়েছে ক্ষমতায় থাকার। তিনি বলেছেন যে তারা শপথ ভঙ্গ করেছেন, তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন নাই, ভয়ে সিদ্ধান্ত নিয়েছেন, গুটি কয়েক রাজনৈতিক দলের ভয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন, অথচ ভয়ে বা আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারেন না। এই শপথ তারা নিয়েছেন সংবিধানের আলোকে। যেহেতু এই শপথ নিয়েছেন সেহেতু কারো বিরাগভাজন হয়ে, ভয়ে, ডরে, কাউকে ভালোবেসে, কোনোভাবেই প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, নিলে সেটা শপথভঙ্গ হবে। সেজন্যই তিনি বলেছেন যে এখনও সময় আছে, এই সরকার বিলুপ্ত ঘোষণা করে বিপ্লবী সরকার করেন, বিপ্লবী সরকার করে তারপরে আপনার যা যা ম্যানিফেস্টোতে রয়েছে, যা যা ইচ্ছা, যা যা করতে মন চায় সেগুলো করেন, কেউ বাধা দিতে আসবে না। তা না হলে পট পরিবর্তন হলে আবারও মামলাবাজি শুরু হবে, বেছে বেছে মামলা দেওয়া হবে, সেটা কিন্তু ভালো কিছু হবে না। সেই কথাটা তিনি বলেছেন বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতিতে আপনি নিয়মের মধ্য থেকে যে সন্ত্রাস দমন আইনে আপনি আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা দিলেন, সেই সন্ত্রাস দমন আইন আওয়ামী লীগই তৈরি করেছিল। আওয়ামী লীগের তৈরি করা আইনকে আওয়ামী লীগকেই আবার শাস্তি দিলেন। তার মানে হচ্ছে যে এই ধারাবাহিকতা থাকবেই। আওয়ামী লীগ যে আইনটা তৈরি করে অন্যকে শায়েস্তা করতে চেয়েছিল, তার আন্ডারে আবার আওয়ামী লীগ পড়ে গেল, শায়েস্তা আওয়ামী লীগ হলো। এরপরে আবার পট পরিবর্তন হলে এই ধারাবাহিকতা বজায় থাকবে। এই যে পাল্টা ব্যবস্থা নেয়া, একজন আরেকজনের পাল্টা ব্যবস্থা নেয়া, প্রতিশোধ পরায়ণতা, যেটা বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় আমরা দেখি। আমরাও আমাদের প্ল্যাটফর্মে বারবার আলোচনা করেছি যে বাংলাদেশের রাজনীতি বোধহয় প্রতিশোধ পরায়ণের রাজনীতি হয়ে যাচ্ছে, হিংসা, ঘৃণা এগুলো ছড়ানোর রাজনীতি হয়ে যাচ্ছে। এই রাজনীতি থেকে আমাদের বোধহয় বের হয়ে আসার সময় হয়েছে। এই রাজনীতি থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে সেটা আমাদের জন্য চরম দুর্ভাগ্যের
ব্যাপার হবে। এখানে একটু অপ্রাসঙ্গিক হলেও একটা প্রসঙ্গ এসে যায়, আনা উচিত, আনতে চাই। সেটা হচ্ছে যে জুলাই বিপ্লবের সময় একজন খুবই বিপ্লবের কাছাকাছি ছিলেন, বিপ্লবে তেজোদ্দীপ্ত কথাবার্তা বলেছেন, গান গেয়েছেন, গায়িকা শায়ানের কথা বলছি। তিনি বর্তমান সময়ে এতটাই বিক্ষুব্ধ হয়েছেন যে তিনি মন্তব্য করেছেন, একটা ঘৃণা নিয়ন্ত্রণ কমিশন এখন সময়ের দাবি। আপনারা ফটোকার্ডটা দেখে নিতে পারেন। দৈনিক সমকাল এই খবরটা নিশ্চিত করছে যে একটা ঘৃণা নিয়ন্ত্রণ কমিশন এখন সময়ের দাবি। আমরা যেভাবে সমাজে ঘৃণা ছড়িয়ে যাচ্ছি, হিংসা ছড়িয়ে যাচ্ছি, বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছি, সেটা আমাদের খুবই নোংরা রাজনীতির যে রাজনৈতিক ধারাবাহিকতা, সেই রাজনৈতিক ধারাবাহিকতা চলছে, আগামীতেও যদি চলে তাহলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। আমরা কোনোভাবেই চাই না যে আগামীতেও এগুলো চলুক, আগামীতে যেন কোনো কিছু না চলে। সেই কারণেই তো আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখাচ্ছেন। সুতরাং নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হলে নতুন কিছু করতে হবে, যেন এর শেকড়টাকে কাজে লাগিয়ে আবার অন্য কেউ এই শেকড়ে অন্য কিছু করতে না পারে। ধারাবাহিকতা বজায় থাকবে, কিন্তু সেটা ভালোর ধারাবাহিকতা, ভালোবাসার ধারাবাহিকতা, খারাপ এবং নোংরামির ধারাবাহিকতা যেন বজায় না থাকে, সেই কাজগুলো করা উচিত। দর্শক, আপনার কি মনে হয় এই ব্যাপারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।